জহুরা, আজ আমি তোকে বুঝিয়ে দেব আমার কথা না শোনার ফল কি হয়। ওরে মা, পুলিশে ধরিয়ে দেবেন? বাহ, তাহলে তো শোনাই সোহাগা। হাজতে বসে বসে আপনার বিরহের গান শুনবো। আর হ্যাঁ, পুলিশকে বলবেন আসামি আপনার মন চুরি করেছে, তাই তাকে সারা জীবন আপনার হৃদয়ের কারাগারে বন্দি করে রাখতে চান। অর্পণ ফোনটা অফ করে দেওয়ার কথা ভাবল, কিন্তু কেন যেন তার ভেতরটা কৌতূহলে নেচে উঠছে। এই মেয়েটাকে, যে তার এত ব্যক্তিগত কথা জানে এবং তাকে এভাবে বিভ্রান্ত করার ক্ষমতা রাখে। অর্পণ লিখল, তোমার সমস্যা কি? তুমি কেন আমাকে এভাবে ডিস্টার্ব করছো? উত্তর এলো, ডিস্টার্ব নয় গো, এ হলো প্রেম। জহুরার জন্য জীবন ভাই যদি সাইকো হতে পারে, তবে আপনার জন্য আমি কেন একটু ফাজিল হতে পারবো না? হুম, আচ্ছা, এই জোকসটা শুনুন, আপনার রাগ জল হয়ে যাবে। বউ, ওগো শুনছো? বিয়ের আগে তো তুমি আমাকে কত উপহার দিতে, এখন দাও না কেন? স্বামী দীর্ঘশ্বাস ফেলে। তুমি কি কখনো দেখেছো কোনো জেলে মাছ ধরার পর সেই মাছকে আর খাবার দেয়? এখন তো আপনি আমাকে জালে আটকে ফেলেছেন, তাই ব্লক করে আমাকে না খাইয়ে মারতে চাইছেন। ছি! অর্পণ এবার হোড়ো করে হেসে ফেলল। মেয়েটার রসবোধ আর উপস্থিত বুদ্ধি তাকে অবাক করে দিচ্ছে। জহুরার জন্য যে মেঘলা মনটা তার ভারী হয়েছিল, এই রহস্যময়ী মিসেস অর্পণ খান যেন সেখানে ঝোড়ো হাওয়ার মতো এসে সব অন্ধকার উড়িয়ে দিচ্ছে। অর্পণ জানে না এই আইডির আড়ালে আয়শাই তার জীবনের পরবর্তী বড় মোড় হতে যাচ্ছে। সময় সময়ের মতো চলছে। কেটে গেল 2 দিন। জহুরাকে জীবন ভাই যে কথা দিয়েছিলেন তা রেখেছেন। 1 লাখের মধ্যে সব অ্যানাফ হয়েছে। রুম সুন্দর করে সাজানো, সুন্দর মজবুত শেলফ আনা, 50,000 টাকার বই লেগেছে আনতে। জহুরার ঘর অ্যানাফ। সময় সময়ের মতো নিজস্ব গতিতে চলছে। দেখতে দেখতে কেটে গেল আরও 2 দিন। এই 2 দিনে খানবাড়ির পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। জীবন ভাই তার কথা রেখেছেন। দিনমহরের বিশাল টাকা থেকে নয়, বরং 1 লাখ টাকার বাজেটেই জহুরার রুমটা এখন স্বপ্নের মতো সাজানো। ঘরের একপাশে দেওয়াল জুড়ে আকাশী নীল রঙের একটি বিশাল বুকশেলফ বসানো হয়েছে। 50,000-এরও বেশি টাকার নতুন বই দিয়ে শেলফটি ভর্তি। উপন্যাসের শাড়ি, কবিতার বই আর গল্পের বই, জহুরার পছন্দের সব রকম বই সেখানে শোভা পাচ্ছে। বুকশেলফের ঠিক পাশেই একটি আরামদায়ক রিডিং চেয়ার রাখা হয়েছে, সাথে ছোট্ট একটি টেবিল ল্যাম্প। রুমের বাকি অংশও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বিছানা চাদরটা বদলে এখন নরম তুতে নীল রঙের চাদর পাতা। জানালার ভারী পর্দাগুলোও নতুন। জহুরার ঘর এখন সত্যি এক সাহিত্যপ্রেমী মেয়ের স্বর্গরাজ্য। সে তার নতুন ঘরে বসে বইয়ের গন্ধ শুকছে। জীবনের দেওয়া এই ভালোবাসা জহুরার মন থেকে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো মুছে দিতে সাহায্য করছে। জীবন ভাই সত্যি তার কথা রেখেছেন। সে প্রমাণ করেছে তার ভালোবাসা যেমন জেদি, তেমনি মমতাময়ী। জহুরা বুঝতে পারল, জীবনের এই ভালোবাসা যেমন পোড়ায়, তেমনি এক অদ্ভুত মায়ায় আগলে রাখতেও জানে। জহুরা এখন নিজেকে ভাগ্যবতীদের কাতারে দাঁড় করায়। জীবনের মতো একজন জাদ্রেল অথচ আগলে রাখা মানুষ সে পেয়েছে, এটা ভাবলেই আজকাল ওর চোখে জল আসে। তবে এই অতিরিক্ত মায়া ওকে ভীতুও করে তোলে। জীবন ভাই হারিয়ে যাবে না তো? এত ভালোবাসা কি সয়? সে প্রায়ই বিছানায় জীবনকে জাপটে ধরে বসে থাকে, যেন এক মুহূর্ত আলগা করলেই সব শেষ হয়ে যাবে। আজ জীবন হোয়াইট ওয়াটার রঙের একটা শার্ট পরেছেন, জরুরি কাজে বাইরে যাবেন। কিন্তু ইদানিং জহুরার এক অদ্ভুত বায়না, জীবন ভাই একা বাইরে গেলে সাদা বা কালো শার্ট পরতে পারবে না, কারণ এই 2 রঙে জীবনকে বড্ড বেশি হ্যান্ডসাম লাগে। জহুরার ভয় হয় পাছে অন্য কেউ নজর দেয়। কেবল জহুরার সাথে থাকলেই ওই রঙের অনুমতি মেলে। জীবন সোফায় বসে ল্যাপটপে কাজ করছিলেন। হঠাৎ খেয়াল করলেন জহুরা গত আধ ঘন্টায় 3-4 বার বাথরুমে গেল আর দ্রুত ফিরে এলো। শেষবার যখন সে বেরোলো, ওর মুখটা যন্ত্রণায় কুঁচকে আছে। জহুরা ফ্লোরে বিছানার সাথে পিঠ ঠেকিয়ে পেটে হাত দিয়ে বসে পড়ল। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। জীবন ল্যাপটপ পাশে সরিয়ে দ্রুত জহুরার কাছে এলেন। কি হচ্ছে জহু? পেটে ব্যথা? জহুরা উত্তর দেওয়ার বদলে জীবনকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। যন্ত্রণায় ওর শরীর কুঁকড়ে যাচ্ছে। এর আগে কখনো পিরিয়ডের ব্যথা এতটা তীব্র হয়নি ওর। জীবন ওকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে ওর পেটে হাত দিলেন। কিছুটা আন্দাজ করতে পেরে ও সে নিশ্চিত হতে চাইল। জহুরা কান্নার স্বরে বলল, আম্মুকে ডাকুন, খুব কষ্ট হচ্ছে। জীবন দ্রুত সালমা বেগমকে ডাকলে। রহমান সাহেব সহ বাড়ির সবাই জহুরার ঘরে চলে এলেন। জহুরার অবস্থা দেখে রহমান সাহেব স্থির দৃষ্টিতে জীবনের দিকে তাকিয়ে রইলেন। ছেলের বেপরোয়া অতীতের কথা ভেবে তার মনে হয়তো কোনো কুটিল সন্দেহ উকি দিচ্ছিল। জীবন বাবার সেই সন্দেহের চাহনি দেখে এবার সত্যি বিরক্ত হল। সে জহুরাকে নিজের বুকের সাথে আগলে ধরে বেশ চড়া গলায় বলল, আপনার ভাতিজিকে আমি ছুঁয়েও দেখি না আব্বা। আমি কিছু করিনি ওকে, ওর শারীরিক সমস্যা হয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করছে বেচারা জীবন ভাই।
রহমান সাহেব মুখ ফিরিয়ে নিলেন। সালমা বেগম জহুরাকে আড়ালে নিয়ে সব পরীক্ষা করলেন। মিলা, মাহি আর রাইসা তখন পাশেই ছিল। জীবন অস্থির হয়ে জিজ্ঞেস করল। প্যাড আছে তো? জহুরা বুকের মধ্যে মাথা রেখে চিমটি কেটল জীবন ভাইকে। মাথা নেড়ে হ্যাঁ বলল। ছেলের মুখে এমন কথা শুনে ওরা লজ্জা পেয়ে একে একে ঘর থেকে বেরিয়ে গেল। জহুরা যন্ত্রণায় ছটপট করছিল। জীবন ওকে বুকের সাথে শক্ত করে মিশিয়ে রাখল, যেন নিজের দেহের উত্তাপ দিয়ে ওর কষ্টটা ভাগ করে নিতে চাই। জীবন আর দেরি না করে ওর সেই ডাক্তার বন্ধু আদনানকে কল করল। আদনানকে বিস্তারিত বলতেই সে জানালো এটা প্রথম দিকে অনেকেরই হয়। সে জীবনকে শিখিয়ে দিল কিভাবে গরম পানির শ্যাক দিতে হবে এবং কোন পজিশনে শুইয়ে রাখলে জহুরা আরাম পাবে। জীবন নিজের হাতে জহুরার পেটে গরম পানির ব্যাগ দিয়ে শ্যাক দিতে লাগল। জহুরা জীবনের বুকটা খামচে ধরে শান্ত হবার চেষ্টা করছিল। জীবনের চোখে আজ তীব্র কষ্ট, ওর পিচ্ছিটা যে বড্ড যন্ত্রণায় আছে। 17 বছরের জহুরা আজ বুঝতে পারল এই বদ মানুষটা শুধু বকা করতেই জানে না, অসুস্থতায় ভালো স্বামীর মতো সেবা করতেও জানে। কি ভাগ্য ওর! সবাই চলে গেল। জীবন বসে আছে, জহুরার মাথা ওনার কোলে। একটু ঝুঁকে নাকে নাক ঘষে জিজ্ঞেস করলেন, জলমোচ কমে যাবে? খানবাড়ির বৈঠকখানায় সকালের নাস্তা শেষ করে রহমান সাহেব আর বেলা বেগম সোফায় বসে নিচু স্বরে কথা বলছেন। আবহাওয়া এখন কিছুটা শান্ত হলেও ভেতরে ভেতরে যে অস্বস্তির রেশ রয়ে গেছে তা দুজনের মুখ দেখলেই বোঝা যায়। রহমান সাহেব চশমাটা পরিষ্কার করতে করতে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাবছিলাম অর্পণেরও তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। জীবন তো নিজের জেদ পূরণ করল, এখন অর্পণের ব্যাপারটা ভাবা দরকার। বেলা বেগম স্বামীর দিকে তাকিয়ে সায় দিলেন, ঠিকই বলছো, জীবন আর অর্পণ তো হুবহু এক। জীবনের পাগলামিতে বাড়িতে যে অবস্থা হলো, অর্পণের ক্ষেত্রে অন্তত একটা মার্জিত ঘর দেখে সম্বন্ধ করা উচিত। রহমান সাহেব একটু চুপ থেকে বললেন, তারও কোনো পছন্দ আছে কিনা জেনে দেখো। কত স্বপ্ন ছিল একসঙ্গে 2 ছেলের বিয়ে হবে, জন্মও একসাথে, বিয়েটাও একসাথে হতে পারত, কিন্তু জীবন তো সব হিসেব ওলটপালট করে দিল। কথাটা শুনে বেলার মুখটা মুহূর্তেই চুপসে গেল। জীবনের সেই উগ্র জেদ আর জহুরাকে সবার সামনে নিজের দাবি করার দৃশ্যটা মনে পড়তেই তার বুকটা কেঁপে উঠল। যমজ 2 ছেলের ভাগ্য যে এভাবে 2 মেরুতে গিয়ে ঠেকবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। জীবন নিজের ভালোবাসা দিয়ে জহুরাকে খাঁচায় বন্দি করল, আর অর্পণ নিঃশব্দে একরাশ বিরহ নিয়ে দূরে সরে গেল। বেলা বেগম নিচু স্বরে বললেন, অর্পণকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ও তো কিছুই বলতে চায় না, শুধু বলে মা জীবনে সব পাওয়া যায় না। ওর চোখের দিকে তাকালে আমার বড় মায়া হয় গো, বলে বিয়ে করবে না। ঠিক সেই মুহূর্তে অর্পণ তার রুম থেকে সিঁড়ি দিয়ে নামছিল। পরনে কালো টি-শার্ট আর ট্রাউজার, কানে হেডফোন ঝোলানো। কাল সেই রহস্যময়ী মিসেস অর্পণ খানের সাথে মেসেজে খুনসুটি আর ব্লক করার খেলায় তার মনটা একটু হালকা হলেও জহুরার কথা মনে পড়লেই ভেতরটা চিনচিন করে ওঠে। মা বাবার কথাগুলো অর্পণের কানে ও সামান্য গেল। সে থমকে দাঁড়াল, মনে মনে হাসল সে। বিয়ে? যে মানুষটা মনের ভিতরে ঘর বেঁধে বসে আছে তার জায়গায় অন্য কাউকে বসানো কি এতই সহজ? অর্পণ ভাবল জীবনের মতো সেও যদি একটু ওইরকম হতো তবে হয়তো জহুরা আজ তার হতো। কিন্তু সে তো অর্পণ, সে ভালোবাসতে জানে, মুক্তি দিতে জানে, কিন্তু নিজের ভালোবাসার জন্য অন্যকে ধ্বংস করতে জানে না। সে নিচে নেমে এসে স্বাভাবিক হবার ভান করে বলল, বাবা, মিছেই চিন্তা করছ। আমার বিয়ের জন্য এত তাড়াহুড়া করার দরকার নেই। আমি গায়ক মানুষ, আমার জগৎটা একটু অন্যরকম। হেসে হেসে বলল। রহমান সাহেব ছেলের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তিনি বুঝতে পারছেন অর্পণের এই স্বাভাবিক হাসির আড়ালে বড় কোনো ক্ষত লুকিয়ে আছে, আর এখনকার জামানায় এটা নর্মাল। তিনি শুধু বললেন, ঠিক আছে বাবা, তবে খেয়াল রেখো। অর্পণ কিছু না বলে বাইরের বাগানের দিকে পা বাড়ালো। তার ফোনের নোটিফিকেশন আবার বেজে উঠল। হয়তো সেই আদুরে বউ আবার কোনো নতুন ফেক আইডি থেকে জোকস পাঠিয়েছে। এই রহস্যময়ী মেয়েটাই কি এখন অর্পণের ভাঙা মনের মলম হবে? ভেবেই হাসল। সে এসব ভাবছে কেন? সে ফোনের স্ক্রিনে তাকিয়ে বড় একটা শ্বাস নিল। জহুরাকে হারানোর যন্ত্রণা আর এই মেয়ের বিরামহীন উত্ত্যক্ত করা সব মিলিয়ে তার ধৈর্যের বাঁধ আজ ভেঙে যাচ্ছে। সে চ্যাটের মাইক্রোফোন আইকনটা চেপে ধরে খুব কঠোর ও গম্ভীর গলায় একটা ভয়েস মেসেজ পাঠালো। এই লটকি, ফাইজলামোর একটা সীমা থাকে। কে তুমি আর কেন এসব করছো আমি জানি না, তবে একটা কথা শুনে রাখো, সামনাসামনি দেখা হওয়ার
সাহস না থাকলে আর একটা কথাও বলবে না। তোমার এই ছায়া হয়ে থাকা লেখা বন্ধ করো, না হলে সত্যি এবার ব্যবস্থা নেব। ভয়েসটা পাঠিয়ে অর্পণ ফোনটা পকেটে পুরে বাগানের শেষ প্রান্তে চলে গেল। শীতের সকালের নরম রোদ ঘাসের ওপর চিকচিক করছে। অর্পণ একটা গাছের গুড়িতে বসে ভাবছে সে কেন এই অদেখা মেয়ের ওপর এতটা রিয়্যাক্ট করছে। জহুরাকে জীবন ভাইয়ের পাশে দেখে তার যে ক্ষত তৈরি হয়েছে, এই মেয়েটা কি অজান্তেই সেখানে খোঁজা দিচ্ছে, নাকি তার অবচেতন মন চায় এই রহস্যের সমাধান হোক? এদিকে ওপাশে ছাদে দাঁড়িয়ে ভয়েসটা শুনে আয়েশার হার্টবিট কেন মিস হয়ে গেল। অর্পণের ওই গম্ভীর এই লড়কি ডাকটা তার কানের ভেতর বারবার প্রতিধ্বনিত হচ্ছে। আয়েশা ভাবেনি অর্পণ এতটা কঠোর হবে। তার হাত কাঁপছে। সে কি ধরা দিয়ে দেবে, নাকি এই আড়াল থেকেই অর্পণের ভাঙা মনে একটু একটু করে নিজের জায়গা করে নেবে? আয়েশা কাঁপা কাঁপা আঙুলে টাইপ করল, জল্লাদ কি কখনো তার শিকারের সামনে আসে গো? সময় আসুক, দেখা তো হবেই। তবে আমার ভয়েস শুনলে কিন্তু আপনার রাগ জল হয়ে যাবে। শোনাবো নাকি একটা গান? মেসেজটা দেখে অর্পণ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বিড়বিড় করে বলল, দেখা যাক এই পাগলি আর কত দূর যায়। কি হলো? আচ্ছা, খাওয়া দাওয়া করেছেন? এবার আরও রেগে হয়ে ভয়েস দিল। হ্যাঁ। রাগের কারণ অর্পণকে খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করার কে ওই মেয়ে? চেনে না, জানে না। অর্পণের সেই কঠোর ভয়েস মেসেজ শুনে ওপাশে আয়েশার বুকটা ঢিপ ঢিপ করছে। অর্পণের গলার ওই ভারী আর গম্ভীর স্বরটা শুনলে যে কেউ ভয় পাবে, কিন্তু আয়েশার কেন যেন আরও বেশি ভালো লাগছে। সে নিজের বিছানায় গড়াগড়ি খেতে খেতে ভাবল, ইস, রাগে অর্পণকে দেখতে আরো বেশি হ্যান্ডসাম লাগে নিশ্চয়ই। আয়েশা এবার বেশ সময় নিয়ে টাইপ করল, ওমা, আপনি তো দেখি একদম আপনার সেই সাইকো ভাইটার মতো কথা বলছেন। ভয় দেখাবেন না তো স্বামী? আমি তো আজ হরা নই যে ভয়ে কুকড়ে থাকবো। আমি হলাম আপনার আদরে বউ। অর্পণ মেসেজটা দেখে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল। পাজি মেয়ে একটা। সে আবার ভয়েস দিল, তবে এবার গলার স্বর কিছুটা নিচু কিন্তু তীক্ষ্ণ। জোহরার নাম তোমার মুখে মানায় না। আর শোনো, তুমি যদি ভেবে থাকো এভাবে আড়ালে থেকে আমাকে বিভ্রান্ত করবে, তবে ভুল করছো। আমি ঠিকই বের করে নিব তুমি কে। আয়েশা এবার আর দমে গেল না। সে পাল্টা একটা জোকস পাঠিয়ে দিল, এক প্রেমিক তার প্রেমিকাকে বলছে, আমাদের বিয়েটা কি হবে না? প্রেমিকা কেন হবে না? প্রেমিক, আসলে আমার বাবা মা তোমার মতো একটা গুন্ডা টাইপ মেয়েকে পছন্দ করবেন না। নিচে আয়েশা লিখে দিল, আমিও কিন্তু আপনার আব্বা আম্মার কাছে খুব একটা পছন্দ হওয়ার মতো মেয়ে নই, বুঝলেন? তবে আপনার মনের গেটটা কিন্তু আমার জন্যই খোলা রাখতে হবে। রাখি গো, এখন কলেজে যাওয়ার সময় হয়েছে। টাটা। অর্পণ ফোনটা অফ করে পকেটে রাখল। তার ঠোঁটের কোণে অজান্তেই একটা হাসির রেখা ফুটে উঠল। আশ্চর্যের বিষয় হলো, এই মেয়েটা কে তা না জানলেও তার সাথে এই খুনসুটিগুলো অর্পণের বুকের ভেতরের সেই দাউ দাউ করা আগুনের ওপর যেন একটু শীতল জলের ছিটা দিচ্ছে। বাস্তবে আয়েশা তখন আয়নার সামনে দাঁড়িয়ে জহুরার দেওয়া সেই নীল টিপটা কপালে পড়ছে। সে মনে মনে বলল, অর্পণ ভাই, আপনি জোহরাকে চেয়েছিলেন, কিন্তু আমি আপনাকে এমনভাবে চাই যে আপনি নিজেও জানেন না আপনি কার মায়ায় পড়তে যাচ্ছেন। খানবাড়ির বাগানে তখন কুয়াশা কেটে রোডের ঝিলিক পড়ছে। জীবন আর জহুরার নতুন সংসারের আড়ালে অর্পণ আর আয়েশার এই ডিজিটাল প্রেম, বাহ, সেই লাগছে। এভাবে কোন পাগলে জোকের মতো লেগে থাকে? একমাত্র আয়েশার দ্বারা সম্ভব। আয়েশার মনটা একদম ফ্রেশ আজ। জহুরার মাথায় আসছে না। জহুরার বিয়ে হওয়ার পর আয়েশার মেজাজ রোম্যান্টিক হয়ে গেছে। জহুরাকে অর্পণ ভালোবাসত তা সে জেনেছে একরকম, কিন্তু তা জহুরা জানে না। জহুরা তো তাও জানে না অর্পণ ওর জন্যই দেশে এসেছিল, কিন্তু ছক্কা দিল জীবন ভাই। আয়েশা গুনগুন আওয়াজে চুরি ছামছাম বাজে গান গাইছে। জহুরা আর চোখে তাকিয়ে বলল, আজকাল তোকে অনেক খুশি দেখায়, তবে ভালোই লাগছে কিউটি। কথার মাঝখানে হঠাৎ আয়েশা বলে উঠল, জীবন ভাই তোকে কিভাবে আদর করেছে রে? একটু শিখিয়ে দে না। তোদের বাসর শেষ? আয়েশার কথা শুনে জহুরার গালের লাল আভা যেন কান পর্যন্ত পৌঁছে গেল। সে দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ শুনে ফেলল কি না। তারপর আয়েশার হাতটা চিমটি কেটে ধরে ফিসফিসিয়ে বলল, তোর কি শরম হায়া সব গেছে আয়েশা? এসব কি ধরনের প্রশ্ন? আয়েশা বিন্দুমাত্র না দমে হাসতে হাসতে বলল, আরে এতে লজ্জার কি আছে?
তোরা এখন বিবাহিত। আমি তো জাস্ট কিউরিসিটি থেকে জিজ্ঞেস করছি। তা বল না, জীবন ভাই কেমন আদর করলেন? ওই যে উপন্যাসের নায়কদের মতো? জহুরা দীর্ঘশ্বাস ফেলে জানালার ওপাশে তাকিয়ে রইল। তার চোখে মুখে এক অদ্ভুত দ্বিধা। সে একটু থমকে বলল, আদর করেছেন তো, মানে আদর তো উনি অনেক করেন, কিন্তু আয়শা কেন জানি না উনি আমার কাছে আসলেই আমার ভয় লাগে খুব। কেমন যেন একটা দানবীয় অধিকার বোধ ওনার চোখে। আয়েশা জহুরার কাঁধে হাত রেখে বলল, ধর পাগলি, ওটা ভয় না, ওটা হলো ওনার প্রগাঢ় ভালোবাসা। জীবন ভাই তোকে ছোটবেলা থেকেই তো চোখে হারাতেন, এখন তো তুই ওনার বই তো বউ। জহুরা ম্লান হেসে বলল, বাসর বলতে যা বুঝিস তেমন কিছু হয়নি। বড় আব্বু তো শর্ত দিয়েছেন আলাদা থাকতে, কিন্তু জীবন ভাই কি আর শর্ত মানার লোক? উনি মাঝরাতে আমার রুমে চলে আসেন, আমার কপালে চুলে আঙুল বুলিয়ে দেন। আমি যখন ওনার শক্ত বুকের মাঝে মিশে থাকি তখন মনে হয় দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গায় আছি আমি। কিন্তু পরক্ষণেই যখন ওনার ওই লাল টকটকে চোখের শাসনের কথা মনে পড়ে তখন তো ভয়ে কুঁকড়ে যাই। আয়েশা জহুরার কথা শুনে মনে মনে ভাবল, ইস, জীবন ভাই যেমন জোহরাকে শাসন আর আদরে ভরিয়ে দিচ্ছেন, অর্পণ ভাইও কি আমাকে কোনোদিন ওভাবে আগলে রাখবেন? জহুরা আয়েশার চিবুক ধরে ঘুরিয়ে দিয়ে বলল, আমার কথা তো শুনলি, এবার তোর কথা বল। তুই কার বিরহে এমন চুরি চামচাম গান গাইছিস আর নীল টিপ পরে ঘুরছিস? কোনো স্বামী ভাই জুটেছে নাকি তোর? আয়েশা এবার অর্পণের সেই কঠোর ভয়েস মেসেজটার কথা মনে করে লাজুক হাসল। সে মনে মনে বলল, স্বামী ভাই নয় জোহরা, জুটেছে এক রাগী গা। জহুরা চোখ বড় বড় করে তাকালো। কে কে? ওই আয়েশার বাচ্চা, আমাকে বল কে সে। না বলে কিন্তু। সময় আসুক, রাগ করিস না, এখনো তেমন কিছু নেই। জহুরা এবার আয়েশার বাহু ধরে ঝাঁকাতে লাগল। তার চোখে কৌতুক আর কৌতূহলের ঝিলিক। সে ছাড়ার পাত্রী নয়। জহুরা বলল, সময় আসুক মানে কি? তুই আমাকে না বলে এমন প্রেম শুরু করলি? আমি তোর সব কথা জানি আর তুই আমাকে আমার কাছে লুকাচ্ছিস। বল, বলছি কে সে? আমাদের চেনা কেউ? আয়েশা জহুরার হাত ছাড়িয়ে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। তার চোখে এক দুষ্টুমি ভরা লজ্জা। সে হেসে বলল, আরে বললাম তো সময় আসুক, এখনো তো প্রেমিক শুরু হয়নি, কেবল যুদ্ধ চলছে। সে বড্ড রাগী বুঝলি, কথা বললে মনে হয় একদম ভস্ম করে দেবে। জহুরা ভ্রু কুচকে বলল, রাগী? তবে কি সে জীবন ভাইয়ের মতো কেউ? ওরে বাবা, তবে তো তুই বিপদে আছিস, কিন্তু নামটা তো অন্তত বল। আয়েশা জানালার বাইরে তাকিয়ে বাগানের সেই দিকটায় চোখ রাখল। সে মনে মনে ভাবল, নামটা যদি এখন বলি তবে তুই তো আকাশ থেকে পড়বি জোহরা। তোর জন্য যে মানুষটা 2.5 বছর চোখে জল ফেলেছে, সেই মানুষটাকেই আমি এখন মায়ায় জড়াতে চাইছি। জহুরা আয়েশাকে চুপ থাকতে দেখে পেছনে এসে ওকে জড়িয়ে ধরল। ফিসফিস করে বলল, তোর ওই নীল টিপ আর হাসি বলে দিচ্ছে তুই কারো জন্য পাগল। আচ্ছা বলতো, সে কি লম্বা ফর্সা নাকি কোনো গান বাজনা করা পাগল মানুষ? আয়েশা চমকে উঠল। জহুরা কি তবে ধরে ফেলেছে? সে অপ্রস্তুত হয়ে বলল, ধর, তুই বেশি ভাবছিস, শুনলাম বই আনা হয়েছে। বলতে বলতে তারা বাড়িতে আসলো। আয়েশা আসতে না চাইলে জহুরা নিয়ে আসলো। জহুরা বইয়ের নাম শুনে খুশিতে আগের কথা সব ভুলে গেল। হ্যাঁ, চল চল, অনেকগুলো বই আমার। দুই বান্ধবী যখন এলো তখন ড্রয়িং রুমে অর্পণ বসেছিল। সে হাতের ফোনটার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন ফোনের ভেতরেই কাউকে খুঁজে বেড়াচ্ছে। আয়েশাকে দেখে অর্পণের কাল রাতের সেই আদুরে বউয়ের মেসেজের কথা মনে পড়ে গেল। সেখানেও তো নীল টিপের একটা বর্ণনা ছিল। অর্পণ নিজের অজান্তেই আয়েশার দিকে তাকিয়ে একটু কঠোর গলায় বলল, এই মেয়ে, জোহরার সাথে আড্ডা তো অনেক হলো, এবার বাড়ি ফিরবে না? আয়েশার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। জহুরাও অর্পণ ভাইয়ের দিকে অদ্ভুত নজরে তাকালো। অর্পণ ভাই কি আয়েশাকে তাড়িয়ে দিচ্ছে? অর্পণ নিজেকে সামলে নিয়ে আবার বলল, বড় হয়েছ, যখন তখন যেখানে সেখানে যাওয়া ঠিক নয়, বাড়ি ফিরো। তার গলার স্বরটা স্বাভাবিক করার চেষ্টা করলেও ভেতরের অস্থিরতা আর রাগের রেশটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আসলে অর্পণ নীল টিপটা দেখে মানসিকভাবে আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়েছিল, তাই চোখের সামনে থেকে আয়েশাকে সরাতে চেয়েছিল। আয়েশা এক মুহূর্তেও দাঁড়ালো না। তার মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। অর্পণের ওই কঠোর কথাগুলো তার বুকের ভেতর গিয়ে বিঁধল। সে জহুরার দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দিয়ে বলল, চলি রে জোহরা, বাড়ি যাই। জহুরা কিছু বলতে চাইল,
কিন্তু আয়শা তার আগেই দ্রুত পায়ে বেরিয়ে গেল। অর্পণের সেই এই মেয়ে ডাক আর তাড়িয়ে দেওয়ার ভঙ্গিটা তার কানে বাজছে। সে মনে মনে ভাবল, ফিরবো তো আপনার মনের ঘরে অর্পণ ভাই, শুধু অনুমতি দেওয়ার অপেক্ষা। আয়শা চলে যেতেই জহুরা অর্পণের দিকে ঘুরে বলল, কি হলো অর্পণ ভাই? আপনি আয়েশাকে এভাবে তাড়িয়ে কেন দিলেন? মেয়েটা তো মন খারাপ করে চলে গেল। অর্পণ ফোনটা পকেটে রেখে বলল, তেমন কিছু না, ওর বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছিল, তাই বললাম। জহুরা, জীবন ভাই তোকে ডাকছে। জহুরা খুশি হয়ে ওপরে দৌড়ালো। অর্পণ সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করল। জহুরার দিকে কেমন করে তাকালো অর্পণ ভাই, চোখ ফেলতে চাচ্ছে না। জীবন ভাই। উঁকি দিয়ে ডাকল জহুরা। জহুরাকে দেখে জীবন ভাই অনুমতি দিল। জীবন কিসের ফাইল চেক করছে জীবন ভাই। জহুরা ভিতরে গেল, বিছানায় বসল, ঘরের চারপাশে তাকালো এমনি। ঘাড় কাত করে আহ্লাদি সুরে বলল, আজকে অফিসে যাননি? খুব ছোট শব্দ। আপনি কি করেন? জীবন এবার তাকালো জহুরার দিকে, কাছে এগিয়ে এসে গালে চুমু খেল। বেচারি লজ্জায় লাল হয়ে গেল। নিজেকে গুটিয়ে নিল জীবন ভাইয়ের থেকে। এখনো লজ্জা ভাঙেনি, আসলটা করলে লজ্জা পালিয়ে যাবে, সময় আসুক। জহুরা ড্যাব ড্যাব করে তাকালো। জীবন ভাই ওকে কোলে তুলে নিলেন। জহুরা প্রথমে ভয় পেয়ে যায়, তারপর তাড়াতাড়ি করে গলা জড়িয়ে ঝরে। পড়লেই কোমরের হাড় ভেঙে যেতে পারে। কিন্তু জীবন ভাই এত সহজে ফেলে দিবেন নাকি? জহুরাকে উঁচু করে তোলায় জীবন ভাই ঘাড় উঁচু করে তাকালেন জহুরার দিকে। জহুরার বুক ওনার মুখের পাশে, গলার নিচে আলতো করে ঠোঁট ছোঁয়ালেন। জহুরা কেঁপে উঠল। আজ ঘুরতে যাবি পিচ্ছে? না, আমায় আগে নামান। জীবন ভাই নামালেন। সোফায় গিয়ে বসলেন বউকে নিয়ে। মাথায় বিলি কেটে দিতে দিতে বললেন, আগামী সপ্তাহে দুবাই যাব কাজের জন্য, অবশ্য আরও 7 দিন পর যাব। জীবন ভাই জহুরাকে কোল থেকে নামিয়ে নিজের পাশটিতে বসাতেই জহুরার চঞ্চল মনটা মুহূর্তেই বিষণ্ণ হয়ে পড়ল। দুবাই যাওয়ার কথা শুনে সে যেন আকাশ থেকে পড়েছে। ঠোঁট ফুলিয়ে জহুরা বলল, কিসের কাজ? এত দূরে যাওয়ার দরকার কি? আপনি না গেলেই কি হয় না? জীবন ভাই মুচকি হেসে জহুরার নাকে টোকা দিয়ে বললেন, কাজের জন্য যেতেই হয় পিচ্ছে, বড় বিজনেস সামলানো সহজ কথা নয়। জহুরা অভিমানে মুখ ঘুরিয়ে নিল। হ্যাঁ, কাজই আপনার কাছে সব। আমি তো কিছুই না। আমি একা এ বাড়িতে কি করব? ও নাকি একা, এত মানুষ রেখে, প্রেমের লক্ষণ। জীবন ভাই এবার জহুরার কোমর জড়িয়ে নিজের আরও কাছে টেনে নিলেন। তার চোখের সেই জাদ্রেল চাহনিটা যেন এক লহমায় নরম হয়ে গেল। তুই আমার ছাড়া থাকতে পারবি না কয়দিন? পারবো, আবার নাও। তাহলে তো হলোই। জহুরা না চাইতেই কেঁদে ফেলল। জীবন ভাইয়ের হাত শক্ত করে ধরে কাঁধে মাথা রাখল, ফুঁপিয়ে কেঁদে উঠল। ওর খারাপ লাগছে কেন? জীবন ভাই অসহায় চোখে তাকালেন, সাহস করে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন। কিছু না বলে উঠে গেল। জীবন ভাই আর দাঁড় করালেন না, কাজে মন দিলেন। অর্পণ টাইপ করল, কই গেলে বেতনি? ভয় পেয়ে পালালে নাকি? ওপর পাশ থেকে রিপ্লাই না এসে বরং কয়েকটা হার্ট ফেলের ইমোজি আসলো, আবার স্যাড ইমোজি। কিছু না। খুব শর্টকাট রিপ্লে। অর্পণ ঠোঁটে আঙ্গুল স্পর্শ করে আর চোখে তাকালো স্ক্রিনে। সে মনে মনে ভাবল, পাগলির কি তাহলে আজ মন খারাপ? অর্পণের ভ্রু কুঁচকে এলো। যে মেয়েটি সারাক্ষণ ছটফট করে, নানা রকম জোকস আর ইমোজি দিয়ে তাকে অস্থির করে রাখে, অথচ এখন এমন নিষ্পৃহ উত্তর। কিছু না, এই দুটো শব্দ যেন অর্পণের মনে খটকা লাগিয়ে দিল। সে আবার টাইপ করল, কি গো পেতনি, তোমার জোকসের ঝুড়ি কি আজ খালি হয়ে গেল, নাকি অন্য কারোর সাথে স্বামী স্ত্রী খেলা শুরু করছে? ওপাশ থেকে উত্তর এলো আরও সংক্ষিপ্ত, ভালো লাগছে না, কথা বলবো না। অর্পণ এবার একটু ঘাবড়ে গেল। অর্পণ উপরে নিজের রুমে গেল। বিছানায় উঠে বসে ফোনটা হাতে নিয়ে ভাবতে লাগল, মেয়েটির কি আসলেই মন খারাপ? সে কি আয়েশা? অর্পণের মনের ভেতর একটা খচখচানি শুরু হলো। সে ভাবল, আয়েশাকে সে বেশ কড়া কথা শুনিয়ে বিদায় করেছে। তবে কি এই আইডির আড়ালে থাকা মেয়েটি সেই ব্যথায় কাতর? ওলে ওলে বাপলে। অর্পণ নিজেকে সামলে নিয়ে একটু নরম গলায় ভয়েস মেসেজ পাঠালো, শোনো, ফাজলামো করে ব্লক খেয়েছিলে বলে কি মন খারাপ করে বসে থাকবে? আমি আসলে এমনি, আমার রাগ বেশিক্ষণ থাকে না। কি হয়েছে বলো তো? ওপাশ থেকে কোনো শব্দ নেই। অর্পণ স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল মেয়েটির টাইপিং দেখাচ্ছে, কিন্তু কোনো মেসেজ আসছে না। কিছুক্ষণ পর শুধু একটা ভাঙার হৃদয়ের ইমোজি আসলো। অর্পণ বিড়বিড় করে বলল, পেতনি কি তবে আসলেই আমাকে ভালোবেসে ফেলেছে? বাসুক, তাতে আমার কি? আমি বলেছি নাকি আমায় ভালোবাসতে? স্ক্রিনের দিকে তাকিয়ে সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না।
ওই ছোট্ট একটা বাক্যে যে এতটা তীব্রতা থাকতে পারে তা সে ভাবেনি। ওপাশ থেকে উত্তর এলো, আমি আপনাকে ভালোবাসি। অর্পণ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে বসে রইল। তার মতো একজন জনপ্রিয় গায়ককে প্রতিদিন হাজার হাজার মেয়ে আই লাভ ইউ লিখে মেসেজ পাঠায়, কিন্তু এই পরিচয়হীন পেতনির বলাই সহজ স্বীকারোক্তিটা কেন যেন তার কলিজায় গিয়ে বিঁধল। অর্পণের ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠলেও মনের ভেতরের অস্থিরতা কমছে না। সে দ্রুত টাইপ করল, ভালোবাসো মানে কি? চেনো আমাকে? কোনোদিন দেখেছ? ফাজলামি করার আর জায়গা পাও না। রিপ্লাই এলো তৎক্ষণাৎ, চিনি বলেই তো ভালোবাসি, না দেখে কি আর মায়া জন্মায় নাকি? আপনি যতবার আমাকে ব্লক দিবেন আমি ততবার আপনার ছায়া হয়ে ফিরে আসব। অর্পণ এবার মেজাজ হারিয়ে একটু গম্ভীর হয়ে লিখল, খুব তো বড় বড় কথা। নাম কি তোমার? অন্তত পরিচয়টা দাও, দেখি কার এত সাহস। ওপাশ থেকে আয়শা লেপের নিচে শুয়ে কামড় দিয়ে হাসি আটকাল। সে টাইপ করল, নাম জেনে কি করবেন? নামে কি আর পরিচয় হয়? আমি আপনার সেই, যা আপনি রোজ রাতে দেখেন কিন্তু ছুতে পারেন না। নাম বলবো না, পারলে খুঁজে বের করুন। অর্পণের রাগে আর কৌতূহলে অস্থির হয়ে ফোনটা বিছানায় আছাড় মারল। বিড়বিড় করে বলল, মেয়েটা কি আজ তো একটা সাইকো? না নাম বলবে না সামনে আসবে, অথচ দিনের পর দিন আমাকে বিভ্রান্ত করে যাচ্ছে। ফাকিং লেডি। তাড়াতাড়ি অর্পণ মুখ চেপে ধরল। সে আবার ফোন হাতে নিয়ে ভয়েস দিল, শোনো, আমি লুকোচুরি পছন্দ করি না। নাম যদি না বলো তবে এটাই আমাদের শেষ কথা। আমি সত্যি এবার চিরতরে ব্লক করে দেব। রিপ্লাই এলো, ব্লক করলে করবেন, কিন্তু মন থেকে তো আর মুছতে পারবেন না। আচ্ছা যান, একটা ক্লু দিচ্ছি। আপনার আশেপাশেই আমার আনাগোনা, চিনে নিতে পারলে। বাকিটা এলো না। অর্পণের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। এই লুকোচুরি আর সহ্য হচ্ছে না তার। সে রাগে দাঁত কিরমির করে নিজের এক বন্ধুকে ফোন করল, যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কাজ করে। অর্পণ ফোনে বেশ গম্ভীর গলায় বলল, শোন আকাশ, একটা ইমার্জেন্সি। একটা ফেসবুক আইডি আমি তোকে ইনবক্স করছি। এটার লোকেশন আর ডিটেলস আমাকে এখনই বের করে দিতে হবে। মেয়েটা আমাকে বেশ কয়েকদিন ধরে হ্যারাস করছে। আকাশ ওপাশ থেকে হেসে বলল, আরে অর্পণ খান, তোমার মতো সেলিব্রিটির পেছনে তো মেয়েরা লাগবেই। আচ্ছা দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে জানাচ্ছি। 10 মিনিট যেন অর্পণের কাছে 10 ঘন্টার মতো মনে হলো। সে অস্থির হয়ে রুমে পায়চারা করছে। হঠাৎ ফোনে টুং করে একটা নোটিফিকেশন এলো। আকাশ মেলে একটা অ্যাড্রেস আর মোবাইল নাম্বারের ডিটেলস পাঠিয়েছে। অর্পণ কাপা কাপা হাতে মেলটা খুলল। আইপি অ্যাড্রেস ট্র্যাক করে যে লোকেশনটা এসেছে সেটা দেখে অর্পণের হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল। লোকেশনটা আর কোথাও নয়, ঠিক তাদের পাশেই বাড়ি। আর সিম কার্ডটি যার নামে রেজিস্টার্ড, সেই নামটি দেখে অর্পণ স্তব্ধ হয়ে কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। ফজলুল সিদ্দিকী, মানে আয়েশার বাবার নামে। অর্পণের মাথার ভেতরটা ভোঁ ভোঁ করতে শুরু করল। এই সেই মেয়ে, যমুনার বান্ধবী। সেই সহজ সরল চেহারার মেয়েটা আড়ালে এতটা সাইকো আর ফাজিল হতে পারে তা অর্পণের কল্পনারও বাইরে ছিল। আজ সকালে যাকে সে এই মেয়ে বলে তাড়িয়ে দিয়েছে, সেই মেয়ে কিনা তাকে স্বামী ডেকে কিসিং ইমোজি পাঠাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। অর্পণ একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে এবার এক ক্রূর আর রহস্যময় হাসি ফুটে উঠল। সে বিড়বিড় করে বলল, আচ্ছা আয়েশা, তার মানে তুমিই সেই পেতনি। খুব তো লুকোচুরি খেলছো আমার সাথে, এবার পালা আমার। অর্পণ ফোনটা নিল, কিন্তু সে আয়েশাকে বুঝতে দিল না যে সে সব জেনে গেছে। সে টাইপ করল, ঠিক আছে, কল যখন দিয়েছ তখন আর ব্লক করছি না। দেখি আমার আশপাশ থেকে তোমাকে খুঁজে বের করতে পারি কিনা। তবে মনে রেখো, যেদিন ধরা পড়বে সেদিন কিন্তু পার পাবে না, সহ্য তো করতেই হবে। শেষে অস্বস্তিকর ইমোজি পাঠালো। আয়েশা ওপার থেকে লেপের তলায় খুশিতে আটখানা হয়ে ভাবল অর্পণ কিছুই বুঝতে পারেনি, কিন্তু ইমোজিটা দেখে ওর দম বন্ধ হওয়ার উপক্রম হলো। ছি, কি ইমোজি! কেন ডার্লিং, সুন্দর না? অর্পণের মুখে ডার্লিং ডাক শুনে আয়েশার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে লেপের ভেতর কুঁকড়ে গিয়ে ফোনটা বুকের কাছে চেপে ধরল। অর্পণের মতো গম্ভীর আর রাশভারী একজন মানুষ তাকে ডার্লিং বলছে। আয়েশা ভাবতেও পারেনি তার ফাজলামো এত দূর গড়াবে। সে কাপা কাপা আঙুলে টাইপ করল, আপনি কি সত্যি অর্পণ খান,
নাকি আপনার ফোন অন্য কেউ নিয়েছে? ডার্লিং মানে কি? অর্পণ ওপাশে সোফায় পা তুলে দিয়ে বসে আছে। তার ঠোঁটে এখন এক ধূর্ত শিকারীর হাসি। সে জানে আয়েশা এখন ওপাশে কতটা অস্বস্তিতে আছে। সে মজাটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য ভয়েস মেসেজ পাঠালো। কণ্ঠটা একদম খাদে নামিয়ে অত্যন্ত মাদকতা মিশিয়ে বলল, কেন ভালোবাসো বললে, আবার স্বামীও ডাকলে, তো এখন ডার্লিং ডাকলে এত লজ্জা পাচ্ছ কেন? তুমিই তো বললে আমি তোমার আশেপাশেই আছি। তো ডার্লিং, কালকে দেখা হচ্ছে আমাদের। আয়েশার কানের কাছে অর্পণের সেই গভীর কণ্ঠস্বর যেন বিষের মতো মিষ্টি হয়ে বাজল। সে বুঝতে পারছে না অর্পণ কি সত্যি তার প্রেমে পড়ছে নাকি তাকে নিয়ে খেলছে। আয়েশা তড়ি ঘড়ি করে রিপ্লাই দিল, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি পেট নিয়েই ঠিক আছি, ডার্লিং হওয়ার শখ নেই। আর দেখা করার কথা ভুলে যান, অত সহজ না। অর্পণ বিড়বিড় করে বলল, সহজ কিনা সেটা কালকে টের পাবে আয়েশা সিদ্দিকা। সে টাইপ করল, ঠিক আছে, দেখা যখন করবে না তখন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভে আসব, একটা গান শুধু তোমার জন্য গাইব, শুনবে তো? আয়েশা খুশিতে আত্মহারা হয়ে গেল। অর্পণ খান লাইভে তার জন্য গান গাইবে? সে খুশিতে বিছানায় পা দাপাতে দাপাতে লিখল, অবশ্যই শুনবো। তার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকবো স্বামী। অর্পণ ফোনটা টেবিলের ওপর রেখে একটা শীতল দীর্ঘশ্বাস ফেলল। বুঝবে অর্পণ খানের সাথে মাইন্ড গেম খেলার পরিণাম কি হয়। অর্পণের পরিকল্পনা মতো রাত 10টা বাজতেই সে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এলো। ব্যাকগ্রাউন্ডে হালকা নীল আলো, হাতে তার প্রিয় গিটার। অর্পণের এলোমেলো চুল আর ব্ল্যাক টি শার্টে তাকে আজ এতটা সুদর্শন লাগছে যে লাইভ শুরু হবার 2 মিনিটের মধ্যেই ভিউয়ার সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেল। মেয়ে ফ্যানদের কমেন্টের বন্যায় ইনবক্স ভেসে যাচ্ছে। আয়েশা নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে ফোন হাতে নিয়ে উত্তেজনায় কাঁপছে। সেও একটা ফেক আইডি থেকে জয়েন করল। অর্পণ গিটারের তারে টুংটাং শব্দ তুলে মুচকি হাসল। তার সেই রহস্যময় চাহনি আর ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখে মেয়ে ফ্যানরা কমেন্ট সেকশনে হার্ট ইমোজি আর ক্রাশ লিখে তোলপাড় শুরু করে দিল। অর্পণ স্ক্রিনের দিকে তাকিয়ে কমেন্ট পড়তে শুরু করল। হঠাৎ তার চোখ আটকে গেল আয়েশার সেই ফেক আইডির কমেন্টে। স্বামী, আপনার হাসিটা কিন্তু আজ বড্ড বেশি মারাত্মক লাগছে। অর্পণ সরাসরি সেই কমেন্টটা পড়ল, তবে সে আসল নাম মুখে নিল না। অত্যন্ত গভীর এবং মাদকতা মেশানো কণ্ঠে বলল, ধন্যবাদ আমার আদরে বউ, তুমি লাইভে আছো দেখে ভালো লাগলো। তোমায় বলেছিলাম না তোমার জন্য একটা গান গাইব, আজ তবে সেই গানটা হোক। অর্পণের মুখে আদুরে বউ ডাক শুনে লাইভে উপস্থিত হাজার হাজার মেয়ে ফ্যানেরা অবাক হয়ে গেল। সবাই ভাবতে লাগলো, কে এই রহস্যময়ী মেয়ে? অর্পণ আজ সবার সামনে তাকে নিয়ে এমন অদ্ভুত ভাবভঙ্গি করছে কেন? কেউ কেউ তো হিংসায় জ্বলে পুড়ে কমেন্ট করতে শুরু করলো, আদুরে বউটা কে? অর্পণ ভাই কি রিলেশনে আছেন? অর্পণ কোনো জবাব না দিয়ে গিটারে কড়া একটা আঘাত করল। তার চোখ দুটো আজ একদম স্থির, যেন সে সরাসরি স্ক্রিনের ওপাশে থাকা আয়েশাকেই দেখছে। সে গাইতে শুরু করলো এক বিরহ মাখার রোম্যান্টিক গান। কখনো কি আয়নাতে মুখ দেখো না, হাই কখনো কি আয়নাতে মুখ দেখো না, তুমি কত সুন্দর সে তো জানো না। গানের ফাঁকে ফাঁকে সে চোখের পলক ফেলছে এমনভাবে যা দেখে মনে হচ্ছে সে কেবল একজনের জন্যই এই সুর তুলেছে। আয়েশা ওপাশে ল্যাপটপের সামনে বসে হার্ট ফেল করার দশা। সে বুঝতে পারছে না অর্পণ কি সত্যি তাকে সবার সামনে এভাবে গুরুত্ব দিচ্ছে। অর্পণের সেই খুনখুনে চাহনি আর গায়িকি তাকে নেশার মতো আচ্ছন্ন করে ফেলছে। গান শেষ করে অর্পণ সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, পেতনি, আজকের মতো এইটুকুই, তবে মনে রেখো আমি কিন্তু তোমার খুব কাছেই আছি, দেখা হবে খুব শীঘ্রই। অর্পণ লাইভ শেষ করে দিয়ে ফোনটা টেবিলে রাখল। তার ঠোঁটে এখন এক জয়ী হওয়ার হাসি। সে জানে এই লাইভের পর আয়েশা আর শান্তিতে ঘুমাতে পারবে না। অর্পণ আজ আয়েশার মগজে এক অদ্ভুত মায়ার বীজ বুনে দিয়েছে, যার ফল হবে আরও ভয়ঙ্কর। ভালো কিভাবে বাঁচতে শেখো মেয়ে। গানের পরের কলিটুকু মেসেজে আয়েশা পাঠালো। তা দেখে অর্পণের গম্ভীর মুখে হাসি দেখা গেল। সে কি তাহলে জোহরাকে ভুলে গেল, ভালোবাসাকে পেয়ে? কেটে গেল 2 দিন। এই 2 দিন জীবন আর জোহরার রসায়নটা যেন এক অন্য মাত্রায় পৌঁছেছে। জীবন ভাইয়ের দুবাই যাওয়ার সময় ঘনিয়ে আসছে, আর জোহরার মনে জমা হচ্ছে এক অজানা বিচ্ছেদ বেদনা।
জোহরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লম্বা চুলে আলতো করে চিরুনি চালাচ্ছে। ভেজা চুলের মিষ্টি ঘ্রাণ সারা ঘরে ছড়িয়ে পড়েছে। জীবন ভাই খাটে আয়েশ করে শুয়ে আছেন, মাথার নিচে এক হাত রাখা আর অন্য হাতে ফোন। ফোনের দিকে নজর থাকলেও তার সবটুকু মনোযোগ আসলে জোহরার আয়নার প্রতিচ্ছবির দিকেই আছে। জোহরার ডাগর ডাগর চোখের চাহনি আর হাত নাড়ানোর ভঙ্গি দেখে জীবন ভাই হঠাৎ একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললেন। আর্তনাদ মেশানো গলায় বলে উঠলেন, শালার জিন্দেগি রে, টেবিলে টাটকা খাবার সাজানো অথচ খাওয়ার অনুমতি নেই। বাসি খাবার খাওয়ার স্বাদ আছে নাকি? চোখের সামনে অমৃত থাকতে উপোস থাকা কি চারটিখানি কথা? জহুরা চুলের চিরুনি থামিয়ে একদম হাঁ করে জীবন ভাইয়ের দিকে তাকালো। জীবন ভাইয়ের এই রূপক কথাগুলো বোঝার মতো বয়স বা অভিজ্ঞতা তার এখনও হয়নি। সে খুবই সরল মনে ভুরু কুঁচকে বলল, কেন? গ্যাস আছে, দরকার হলে মাটির চুলা বানিয়ে খাবারটা গরম করে খাবেন, সমস্যা কি? আপনি কি রান্নাঘরে যাননি? বড় আম্মু তো আপনার প্রিয় সব খাবারই টেবিলে রেখেছেন। জীবন ভাই এবার হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললেন। উঠে বসে জহুরার দিকে এক অদ্ভুত তপ্ত চোখে তাকিয়ে রইলেন। জহুরার এই সরলতা তাকে যেমন মুগ্ধ করে, তেমনি মাঝে মধ্যে পাগলও করে দেয়। জীবন ভাই খাট থেকে নেমে ধীর পায়ে জহুরার পেছনে এসে দাঁড়ালেন। আয়নায় দুজনের চোখাচোখি হতে জহুরা একটু কুঁকড়ে গেল। জীবন ভাই জহুরার ভেজা চুলের এক গুচ্ছ হাতে নিয়ে তার ঘাড়ের কাছে মুখ নামালেন। নিচু স্বরে ঘোর লাগা গলায় বললেন, রান্নাঘরের খাবারের কথা বলছি না রে পিচ্ছি, বলছি আমার সামনের জীবন্ত খাবারের কথা। কবল তো 3 বার বলেই ফেলেছিস, কিন্তু ওই মিস্টার আব্বুর শর্তের চোটে তোকে একটু প্রাণ ভরে আদরও করতে পারছি না। বুঝতে পারছিস আমার ভেতরে কি আগুন জ্বলছে? জহুরা এবারও বাচ্চাদের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার দুধে আলতা গাল দুটো মুহূর্তেই লজ্জায় রক্তবর্ণ হয়ে গেল। সে তোতলামি করে বলল, আপনি কি সব আজে বাজে কথা বলছেন? খাবার আর আমি কি এক হলো? আমায় কি রান্না করা যায়? জীবন ভাই অট্ট হাসিতে ফেটে পড়লেন। জহুরাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে চিবুক রাখলেন। রান্না করতে হয় না জান, শুধু ভালোবাসা দিয়ে গলিয়ে নিতে হয়। আচ্ছা, তুই কি আসলে এতটা বোকা নাকি আমার সামনে এমন হয়ে যাস? জহুরা জীবনের বুকের সাথে লেপ্টে থেকে ফিসফিস করে বলল, আমি জানি না, তবে আপনি যখন এভাবে কাছে আসেন আমার ভয় করে খুব। জীবন ভাই, মনে হয় আমি গলে যাব, আর আমি অত তাড়াতাড়ি গলতে চাই না। জীবন জহুরার কানে একটু দাঁত বসিয়ে দিয়ে বলল, গলে যাওয়াই তো ভালো, তবে তৈরি থাকিস। দুবাই থেকে ফিরে এসে তোর এই শ্বশুরের গল্প আর খাটবে না, তখন আমি নিজের নিয়মে তোকে ভোগ করতে পারবো। জীবন ভাইয়ের এই বেপরোয়া কথায় জহুরার লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। তাদের এই খুনসুটি যেন ঘরের দেয়ালে দেয়ালে নতুন এক কামনার কাব্য লিখে দিচ্ছিল। কিছুক্ষণ পর জীবন ভাইয়ের হাত চলে গেল জহুরার পেটে। কিশোরী কেঁপে উঠল। জীবন ভাইয়ের বুকে মাথা রেখেই বাহুতে নখ বসিয়ে দিল। জোরাজোরি করে ছুটতে চাইল কিশোরী, কিন্তু জীবন ভাইয়ের হাত থেকে পালানো এত সহজ নাকি? কিন্তু জীবন ভাই নিজ থেকেই ছেড়ে দিলেন। দলা করলেন নাকি মুড নেই কে জানে। অন্যদিকে অর্পণ তখন গ্যারেজে তার বাইকের চাকা পরিষ্কার করছিল। জহুরার ঘর থেকে জানালার দিক থেকে জীবন ভাইয়ের একটি কথা ভেসে আসতেই অর্পণের হাতের তালু শক্ত হয়ে এলো। ঠিক তখনই ফোনে একটা নোটিফিকেশন এলো। ওগো স্বামী, জীবন ভাই তো দুবাই চলে যাচ্ছে, আপনিও কি আমাকে একা ফেলে অন্য কোথাও চলে যাবেন? অর্পণ থমকে গেল। এই মেয়ে তো শুধু জোকস নয়, ঘরের ভেতরের প্রতিটি খবর রাখে। অর্পণ এবার সত্যি আতঙ্কিত বোধ করতে শুরু করল। তাতে কি আছে, সে তো জেনে গেছে এটা জহুরার বান্ধবী। আয়েশারা অতটাও ধনী না। বলা যায় অর্পণ আর আয়েশা আকাশ পাতাল ব্যবধান। রাত হলো, অর্পণ ভাই আজ বের হলেন গন্তব্য আয়েশার বাসার দিকে। অর্পণের বাইকের গর্জন আজ অনেক রাতে শোনা গেল। সে জানত জহুরার বান্ধবী আয়েশার বাড়িটা কোন গলিতে। বাইকটা কিছুটা দূরে রেখে সে অন্ধকারে পা টিপে টিপে আয়েশার বাড়ির দেয়াল ঘেঁষে দাঁড়ালো। আজ তার মেজাজ ধরা ছোঁয়ার বাইরে। এই মেয়ে তাকে নিয়ে অনেক স্বামী স্ত্রী খেলা খেলেছে, এবার পাল্টা দেওয়ার পালা। আয়েশাদের একতলা বাড়ির জানালার গ্রিলটা একটু আলগা ছিল। অর্পণ চটজলদি সেই ফাঁক গলে নিঃশব্দে আয়েশার ঘরে ঢুকে পড়ল। আয়েশা তখন বিছানায় শুয়ে নতুন একটা ফেক আইডি খোলার ধান্দা করছিল, আর অবলীলায় ভাবছিল অর্পণকে নিয়ে নতুন কী জোকস পাঠানো যায়। হঠাৎ ঘরে ছায়া দেখে সে চমকে উঠে বসতেই অর্পণ তার মুখ শক্ত করে চেপে ধরল। আয়েশা ভয়ে কুঁকড়ে গেল। অন্ধকার ঘরে অর্পণের তীক্ষ্ণ চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আয়েশা তোতলামি করে বলল, অর্পণ স্যার,
আপনি এখানে এই মাঝরাতে কিভাবে? অর্পণ কোনো কথা না বলে আয়েশার ফোনটা ছিনিয়ে নিল। চ্যাট বক্সটা ওপেন করে আয়েশার চোখের সামনে ধরল। মিসেস অর্পণ খান, রাইট? ডার্লিং, আরও নাটক করার ইচ্ছে আছে নাকি সব এখানেই শেষ করে দেব? অর্পণের গলার স্বরটা হাড় হিম করা শীতল। আয়েশা তখন ভয়ে আর লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারেনি অর্পণ তাকে এভাবে হাতে নাতে ধরে ফেলবে। সে বিছানা থেকে নেমে সরাসরি অর্পণের পায়ে লুটিয়ে পড়ল। ডুকরে কেঁদে উঠে বলল, স্যার, আমাকে মাফ করে দিন। আমি শুধু মজা করছিলাম। কেউ দেখলে আমার আর রক্ষে নেই। দয়া করে চলে যান। অর্পণ আজ বেপরোয়া। জীবন ভাইয়ের জেদ যেন তার রক্তেও কিছুটা মিশে আছে। সে আয়শাকে এক ঝটকায় দাঁড় করিয়ে দিল। আয়শা তখন কাঁপছে। অর্পণ আয়শার খুব কাছে ঝুঁকে এসে ওর কানের কাছে মুখ নিল। আয়শা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। অর্পণ আয়শার অনাবৃত গলায় আর কাঁধে নিজের তপ্ত হাতের আঙ্গুলগুলো আলতো করে বুলিয়ে দিল। আয়শা শিউরে উঠে আরো জোরে কাঁদতে লাগল। স্যার, প্লিজ এমন করবেন না। অর্পণ আয়শার চিবুকটা শক্ত করে ধরল। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত উগ্রতা। যাওয়ার আগে সে আয়শার কপালে আর গালে নিজের অধিকারের ছাপ বসিয়ে দিয়ে ফিসফুস করে বলল, তোমার জোকসগুলো তো বেশ মজার ছিল, কিন্তু মানুষটাকেও আমার বেশ পছন্দ হয়েছে। দেখা হবে আদরি বউ। অর্পণ যেভাবে এসেছিল সেভাবেই দ্রুত বেরিয়ে গেল। আয়শা মেঝের ওপর বসে থরথর করে কাঁপছে। অর্পণের সেই স্পর্শ তাকে যেমন আতঙ্কিত করেছে, তেমনি এক অজানা মোহে আবিষ্ট করে দিয়েছে। অর্পণ খানের সাথে পাল্লা দেওয়া মানেই আগুনের সাথে খেলা করা। মাই গড! কথাটা বলে দৌড়ে বাথরুমে গিয়ে ধুয়ে আসলো, যেখানে যেখানে অর্পণ ছুঁয়েছে। আয়শা বাথরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তার সারা শরীর এখনো ভয়ে রিরি করছে। রাগে আর অপমানে সে ফেটে পড়ছে। সে ওই রকম মেয়ে নাকি এভাবে ছুঁয়ে দিবে? বড়লোক ছেলেগুলো এমনই হয়তো। ছি, যে অর্পণকে সে এতদিন স্বপ্নের রাজপুত্র ভাবত, তার এই অসভ্য রূপ সে কল্পনাও করতে পারেনি। সে তড়িঘড়ি করে ল্যাপটপ খুলে বসলো। আক্রোশে দাঁত কিরমির করে নিজের খোলা সব কটা ফেক আইডি একে একে ডিলিট করে দিয়ে অর্পণের অফিসিয়াল আইডি থেকে শুরু করে সব জায়গায় তাকে ব্লক করে দিয়ে গালি দিয়ে উঠল। শালা চরিত্রলেস লুচ্চা এক নম্বর। পরদিন সকালে খানবাড়িতে এক নতুন গুঞ্জন। গতরাতে অর্পণ যে গানটি গেয়েছিল তার কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্য করছেন অর্পণ হয়তো কাউকে উদ্দেশ্য করে গানটি গেয়েছেন। এই নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। আর তার বলা আদুরে বউ। ড্রয়িং রুমে বসে মিলা, মাহি, রাইসা এবং তিহান সেই ভিডিও ক্লিপগুলো নিয়ে আলোচনা করছিল। জহুরা তাদের সাথে যোগ দিয়ে বলল, আমার মনে হয় অর্পণ ভাই কাউকে পছন্দ করেন। জীবন ভাই সেই মুহূর্তে সেখানে এসে দাঁড়ালেন। তিনি সবার কথা শুনে মুচকি হেসে বললেন, অর্পণের ব্যক্তিগত জীবন নিয়ে তো চিন্তা করার কিছুই নেই। ও যদি কাউকে পছন্দ করে থাকে, ঠিক সময় হলে আমরা সব জানতে পারবো। জহুরা অবশ্য দমবার পাত্রী নয়। সে জীবন ভাইয়ের কাছে এসে ফিসফিস করে বলল, আমার কেন জানি মনে হচ্ছে অর্পণ ভাই আয়েশার কথা ভাবছে। ইদানিং আয়েশার আচরণেও কিছু পরিবর্তন লক্ষ্য করেছি আমি। জীবন ভাই জহুরার কথা শুনে কিছুটা অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। তিনি শুধু বললেন, শুধু শুধু অনুমান করিস না, ওদের নিজেদের বোঝাপড়ার বিষয়। এদিকে অর্পণ তখন নিজের ঘরে বসেছিল। তার মনে ঘুরপাট খাচ্ছিল গতরাতের ঘটনাগুলো। সে জানে আয়েশা তার ওপর রেগে আছে, কিন্তু অর্পণও সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে মনে মনে স্থির করল আয়েশার মান ভাঙাতেই হবে। আমার কি দোষ? সামান্য ছোঁয়াও সহ্য হলো না? অর্পণের অবস্থা এখন তথৈবচ। একটু আগেই জহুরা, তিহান, মিলা আর মাহির দলবল মিলে ওকে যা নাস্তানাবুদ করেছে, বেচারা এখনো ধাতস্থ হতে পারছে না। সামান্য একটা মিউজিক লাইভ করতে গিয়েছিল, আর এরা সবাই মিলে সেটাকে নিয়ে এমন রসিকতা আর টানাটানি শুরু করলো যে অর্পণ কোনো মতে জানে বেঁচে ফিরেছে। ও বুঝতে পারছে না ওর লাইভ গান নিয়ে এই ভাইবোনদের দলের এত মাতামাতি কেন। আদুরে বউ মানেই সে রিলেশনে আছে? আশ্চর্য। এদিকে ওপরতলায় জীবনের ঘরে পরিবেশটা একদম অন্যরকম। জীবন গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে অফিসের জরুরি ফাইল চেক করছে। জহুরা ওর একদম গা ঘেঁষে সোফায় পা তুলে জাঁকিয়ে বসেছে। এক হাঁটু জীবনের কোলে আর অন্য পা সোফার ওপর রেখে আরাম করে আসন পেতে বসে সে আপন মনে বকবক করে যাচ্ছে। জহুরা হুট করে বলে উঠল, জানেন জীবন ভাই, আয়েশা ওই দিন বলছিল ছেলেটা রাগী আর এর মানে কি হয় জীবন ভাই? ও কি বলতে চেয়েছিল ছেলেটা রাগী আর গায়ক? জীবন ল্যাপটপ থেকে নজর সরিয়ে জহুরার দিকে তাকালো। ওর ওই সরল প্রশ্ন আর কৌতূহলী চোখের দিকে তাকাতেই জীবনের মনটা নরম হয়ে এলো। সে ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে জহুরাকে এক হাত দিয়ে সজোরে নিজের বুকের সাথে জাপটে ধরল। জহুরার নরম শরীরটা জীবনের সুঠাম বুকের সাথে লেপটে যেতেই ও চুপ হয়ে গেল। জীবন ওর কানের কাছে মুখ নিয়ে কিছুটা গম্ভীর গলায় বলল, ওসব বাজে বাজে কথা বাদ দে তো। আমাকে সামনে রেখে অন্য কোনো ছেলের বিষয়ে আলাপ করা আমার একদম পছন্দ না। ওটা গায়ক হোক আর কথা হোক, আমার ঘরে শুধু আমার কথাই হবে। জহুরা এবার আর কথা বাড়াল না। জীবন ভাইয়ের এই গভীর অধিকারবোধের স্বরটা ওর খুব চেনা।
সে বাধ্য মেয়ের মতো চুপ করে জীবনের চওড়া কাঁধে মাথা রেখে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। জীবন এক হাতে ল্যাপটপের মাউস নাড়ছে আর অন্য হাত দিয়ে জহুরাকে সজোরে আগলে রেখেছে। জীবনের বুড়ো আঙুলটা অবলীলায় জহুরার নরম বাহুর ওপর বারবার স্লাইড করছে, যেন এক শান্ত মায়ায় তাকে নিজের অস্তিত্বে গেঁথে নিতে চাইছে। জহুরা মনোযোগ দিয়ে ল্যাপটপের হিজিবিজি কোডিং আর ইংরেজি লেখাগুলো দেখছে। জীবন মাঝে মাঝে আর চোখে জহুরার ফর্সা মুখের শান্ত স্নিগ্ধতা দেখছে। জহুরার খোলা চুলের ভেষজ ঘ্রাণে জীবনের সারা দিনের অফিসের সব ক্লান্তি যেন এক নিমেষেই ধুয়ে যাচ্ছে। জহুরা একটু হাই তুলে জীবনের বুকে আরও লেপটে গেল, আধো আধো গলায় বলল, খুব ঘুম পাচ্ছে আমার। জীবন মৃদু হেসে ল্যাপটপটা একপাশে সরিয়ে রাখল। জহুরাকে কোল থেকে নামানোর বদলে আলতো করে ধরে নিজের ওপর তুলে নিল। জহুরা এখন জীবন ভাইয়ের পেটের ওপর বসে দুই পাশে দুই পা রেখে ওর শক্ত বুকে নিজের তুলতুলে মরম শরীরটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। জীবনের গলার কাছে মুখ গুজে সে এক গভীর আশ্রয়ের স্বাদ পাচ্ছে। জীবন পাশ থেকে একটা পাতলা চাদর টেনে জহুরার সারা শরীর ঢেকে দিল, যাতে শীতের ঠান্ডা বাতাস ওকে ছুঁতে না পারে। জহুরার নরম শরীরটা জীবনের বুকের সাথে লেপ্টে আছে। জহুরা শ্বাস নেওয়ার জন্য ওর বুকটা বারবার ওঠানামা করছে, যা জীবনের পেশিবহুল বুকে স্পষ্ট অনুভূত হচ্ছে। জীবন ভাই একবার সেই অনুভূতির দিকে নজর দিলেন, তার নিঃশ্বাসও যেন একটু ভারী হয়ে এলো। 17 বছরের কিশোরী জহুরার এই অবুঝ সমর্পণ জীবনের ভেতরটা ওলট পালট করে দিচ্ছে। তবুও সে নিজেকে সংবরণ করল। জীবন আবার ল্যাপটপটা টেনে নিল কোলে। এক হাত দিয়ে জহুরার পিছে ছন্দময়ভাবে হাত বুলিয়ে দিচ্ছেন আর অন্য হাতে অফিসের জরুরি মেইলগুলো চেক করছেন। জহুরা ততক্ষণে জীবনের বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেছে। ওর নিয়মিত নিঃশ্বাসের ঝাপটা জীবনের গলায় এসে লাগছে। জীবনের কাছে এক পরম প্রাপ্তির মতো মনে হচ্ছে। জহুরাকে চুমু খেলো, বিড়বিড় করল, আমাকে উন্মাদ করার জন্য তোর এসব অদ্ভুত কাজগুলো যথেষ্ট। খান বাড়িতে আজ সাজ সাজ রব। ড্রয়িং রুমের কোনায় রাখা বিশাল ফুলদানিতে নতুন করে রজনীগন্ধা সাজানো হচ্ছে। মাহিকে আগামীকাল দেখতে আসবে এক সম্ভ্রান্ত ছেলেপক্ষ। রহমান সাহেব আর রহমান সাহেব গেস্ট লিস্ট নিয়ে আলোচনা করছেন। সালমা বেগম আর বেলা বেগম রান্নাঘরের মেনু ঠিক করতে ব্যস্ত। বাড়ির মেয়েরা আলমারি ঘেটে মাহির জন্য সেরা শাড়িটা বের করার চেষ্টায় মত্ত। কিন্তু এই উৎসবমুখর পরিবেশের সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে জীবনের অফিসে। অফিসের 4 তলার কেবিনে তখন যেন কালবৈশাখী ঝড় বইছে। জীবন রাগে ফুঁসছে, তার কপালে চিন্তার ভাঁজ আর চোখের দৃষ্টি আগুনের মতো লাল। একটা বড় প্রজেক্টের ফাইলে ভুল সিগনেচার আর পার্টনারদের গাফিলতির কারণে বড় অঙ্কের লোকসান হওয়ার পথে। জীবন টেবিলের উপর রাখা পেপারওয়েটটা সজোরে মেঝেতে আছাড় মারল। কাঁচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল চারদিকে। ইমরান খান ভাতিজার এই অগ্নিশর্মা রূপ দেখে এগিয়ে এলেন। শান্ত গলায় বললেন, জীবন শান্ত হ বাবা, মাথা গরম করলে সমাধান আসবে না। ভুল যা হয়েছে তা শুধরে নেওয়ার ব্যবস্থা করেছি আমরা। কিন্তু কে শোনে কার কথা? জীবন তার টাইটা একটু ঢিলে করে দিয়ে কড়া উচ্চারণে একের পর এক ইংলিশ স্ল্যাং আর গালিগালাজ করে যাচ্ছে। তার মেজাজ এখন আসমানে। সে রিভলভিং চেয়ারটা লাথি মেরে সরিয়ে দিয়ে জানালার দিকে গিয়ে দাঁড়ালো। তার ভেতরের সেই সাইকো বা ডমিনেটিং সত্তাটা এখন হিতাহিত জ্ঞানশূন্য। কাজের এই ঝামেলার মাঝেও তার মাথায় বারবার ঘুরছে, জহুরা এখন বাড়িতে কি করছে? অর্পণ কি ওর আশেপাশে আছে? কি একটা অবস্থা! তার মনে এই সন্দেহ এখনও আছে। ইমরান সাহেব দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেলেন। তিনি জানেন, জীবনের মেজাজ যখন এমন চরমে থাকে তখন তার আশেপাশে থাকা মানেই বিপদ। অন্যদিকে জহুরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলার চেনটা ঠিক করছিল। মাহিকে দেখতে আসবে বলে সেও বেশ আনন্দিত। কিন্তু হঠাৎ তার বুকটা কেঁপে উঠল। জীবন ভাইয়ের ফোন আসার কথা ছিল, এখনও আসেনি। জহুরা জানে জীবন ভাই রেগে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে। সে ভয়ে ভয়ে জীবন ভাইয়ের নাম্বারে একটা মেসেজ পাঠালো। জীবন ভাই, দুপুরে খাবার খেয়েছেন? খুব কাজ করছেন বুঝি? অফিসে ফোনের স্ক্রিন জ্বলে উঠতেই জীবনের নজর গেল মেসেজটার দিকে। জহুরার নামটা দেখা মাত্রই জীবনের রাগের পারদ যেন কিছুটা নিচে নেমে এলো। সে ফোনটা হাতে নিয়ে বিড়বিড় করে বলল, তোর এই মিষ্টি কণ্ঠটা এখন আমার দরকার রেপেছে, নাহলে আজ আমি কাউকে মেরেই ফেলতাম। সে কল দিল জহুরাকে। জহুরা রিসিভ করতেই জীবনের সেই জাদ রেলে কণ্ঠস্বর শোনা গেল। বাড়ি থেকে বের হসনি তো? আর অর্পণ কোথায়? জহুরা থতমত খেয়ে বলল, না না, আমি তো মাহি আপুর সাথে আছি। অর্পণ ভাই তো নিজের রুমে। আপনাকে খুব রাগ হয়েছে জীবন ভাই? আপনার গলার আওয়াজ কেমন লাগছে? জীবন এক মুহূর্ত চুপ থেকে নিজের শ্বাস নিয়ন্ত্রণ করল। কাজ গুছিয়ে এনেছে, কাল মায়ের অনুষ্ঠানে আমি থাকবো। আর শোন, কাল বেশি সাজগোজ করবি না, তবু যেন কি বেশি নজরও না রাখে, সেটা খেয়াল রাখিস। আমি আসছি।
ফোন রেখে জীবন আবার ফাইলের দিকে মনোযোগ দিল। তার মাথার ভেতর এখন দুই ধরনের যুদ্ধ, ব্যবসায়িক লোকসান সামলানো আর নিজের বউকে বাকি দুনিয়ার নজর থেকে আগলে রাখা। এদিকে অর্পণ নিজের রুমে বসে জানালার দিকে তাকিয়ে আছে। আয়েশা তাকে ব্লক করেছে, কিন্তু অর্পণের ঠোঁটে এখন এক রহস্যময় হাসি। সে জানে আয়েশাকে কিভাবে বশ করতে হয়। সে বিড়বিড় করে বলল, ব্লক করে কি বাঁচা যায় পেতনি? কাল মাহির অনুষ্ঠানে তো আসবেই, আমার চোখের সামনে পড়বে, তখন দেখব কত বড় দেয়াল তুলো তুমি। জীবন ভাই আবারও কল করলেন। আজই নিয়ে 2 বার। কল রিসিভ হতেই জীবন হুঙ্কার দিল, কি করছিস? পড়তে বসেছিস? জহুরা ভয়ার্ত গলায় বলল, না, ওই একটা অঙ্ক কিছুতেই মিলছে না, খুব কঠিন। ভাবছিলাম অর্পণ ভাইয়ের কাছে গিয়ে একটু বুঝে আসবো। অর্পণ নামটা শোনা মাত্রই জীবনের ভেতরের জানোয়ারটা যেন আবার জেগে উঠল। সে চিৎকার করে বলল, খবরদার, ওই রুম থেকে একটা পাও বাইরে দিবি না। অর্পণ অঙ্ক বোঝে নাকি ছাই বোঝে? এখন পরের টেবিলে বস, আমি আসছি। অঙ্ক আমিই বোঝাবো। এখন যদি শুনে তুই ঘর থেকে বের হয়েছিস, তবে কিন্তু কালকে সূর্য তুই আর দেখতে পারবি না। রুমে যা বলছে। জীবন ফোনটা আছাড় মেরে টেবিলে রাখল। তার চোখগুলো তখনও রক্তবর্ণ। আজ জীবনের মাথা কাজ করছে না, মনে হয় হ্যাং হয়ে আছে। রুমে পায়চারি করতে করতে বোরিং লাগছে। জহুরা ভাবল, জীবন ভাই আসলেই না হয় অঙ্কটা বুঝতে ততক্ষণ নিচে গিয়ে বাকিদের সঙ্গে আড্ডা দেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। সে চলে গেল নিচে। একজন এক এক কাজ করছে। জহুরা প্রথমে রান্নাঘরে গেল, দেখল মা চাচিরা কাজ করছে। সেও করতে চাইল, কিন্তু বেলা তাড়িয়ে দিলেন। ও চলে আসলো, খুশি মনে লাফিয়ে লাফিয়ে ড্রয়িং রুমে আসলো। সবার মাঝখানে আসন পেতে বসেছে। এরই মধ্যে জীবন ভাই হাজির। টাই খুলতে খুলতে আর চোখে জহুরার দিকে তাকিয়ে বললেন, এক গ্লাস পানি নিয়ে উপড়ায়। অন্য দিনের মতো আজ কোনো কথা বলল না জীবন ভাই কারো সাথে। অর্পণ ভাইকে ঘিরে বসে আছে সবাই, তাই জহুরাও এসেছিল। সে কথা মতো কিচেনে গেল। জীবন ভাই এখন রুমে। ঘড়ি খুলে রাখলেন। চোখের দিকে তাকালে ভয় পাবে যে কেউ। ঘরের জানালাগুলো লাগিয়ে পর্দা টেনে দিল। এরই মধ্যে জহুরা ঘরে প্রবেশ করল। ওকে দেখে আনন্দিত লাগছে, কিন্তু জীবন ভাই এসবে কোনো ভ্রুক্ষেপ করল না। তোকে আমি বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত রুমের বাইরে না যেতে। তাহলে? না মানে আসলে জীবন ভাই আপনাকে এমন কেন লাগছে? শাট আপ। এত যখন ভয় পাস তাহলে গেলি কেন? একা একা বোরিং লাগছিল এই জন্য। আমার সাথে কলেজ সময় কাটাতে পারতি, বাইরে কেন গেলে? জীবন সজোরে লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল। জহুরা ভয়ে দেওয়ালের সাথে মিশে গেল। জীবনের চোখগুলো তখন লাল হয়ে আছে। সারা শরীরে এক প্রচণ্ড রাগের কম্পন। সে জহুরার খুব কাছে গিয়ে দাঁড়ালো। জহুরা থরথর করে কাঁপছে। আমার কথা কি তোর কানে যায় না জহুরা? জীবনের কণ্ঠস্বর একদম নিচু, কিন্তু হাড় হিম করা। জহুরা কান্নায় ভেঙে পড়ল। আমি তো শুধু আড্ডা দিতে গিয়েছিলাম জীবন ভাই, একা একা ভয় করছিল আমার। জীবন জহুরার 2 হাত শক্ত করে চেপে ধরল। তার হাতের চাপে জহুরা যন্ত্রণায় কোকিয়ে উঠল। জীবনের মেজাজ আজ এতটাই অস্থিতিশীল যে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। জহুরাকে ওভাবে আতঙ্কে নীল হয়ে যেতে দেখেও জীবনের জিদ কমছে না। জহুরা, আজ আমি তোকে বুঝিয়ে দেব আমার কথা না শোনার ফল কি হয়। জীবনের কথা শুনে জহুরার শরীর ভয়ে জমে গেল। ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আস্তে আস্তে শার্টের বোতাম খুলল। জহুরার উপরে ঝুঁকে পড়ল জীবন ভাই। ওনার 2 পা জহুরার কোমরের 2 পাশে। জহুরার নাকে, মুখে, ঠোঁটে কিস করল। আস্তে আস্তে নাভিতে এসে ঠেকল। জীবনের চুলগুলো নাকে এসে ঠেকেছে। শীতের মধ্যেও ঘাম। জহুরা জীবন ভাইয়ের শার্ট খামচে ধরে রেখেছে। বারবার কেঁপে উঠছে সে। প্রায় কেঁদে ফেলল কিশোরী। জীবন ভাই এসব শুনছে না। নখের দাগে জীবন ভাইয়ের পিঠ, বুক, ঘাড়ের নাজেহাল অবস্থা, এতে কিছু যায় আসে না। প্রায় কতক্ষণ পর জহুরা নিজের পুরো জোর ছেড়ে চিৎকার দিল। জীবন ভাইয়ের হুঁশ ফিরল। ততক্ষণে খেয়ালে এলো জহুরা সেন্স হারিয়েছে। জীবনের আত্মা শুকিয়ে গেল। জীবন যখন দেখল জহুরা নিথর হয়ে পড়ে আছে, তার উন্মাদনা যেন এক মুহূর্তেই বিষাদে রূপ নিল। ঘরের সাউন্ডপ্রুফ দেওয়ালের কারণে জহুরার সেই আর্তনাদ বাইরের কারো কানে পৌঁছায়নি, কিন্তু জীবনের বিবেকে তা হাতুড়ির মতো বাজতে শুরু করল। সে পাগলের মতো জহুরার গালে হাত দিয়ে ডাকতে লাগল, জহুরা, এই জহুরা, চোখ খোল। আমি তোকে শুধু জহুরা। কিন্তু জহুরার কোনো সাড়া শব্দ নেই। ভয়ে আর অত্যাধিক মানসিক চাপে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। জীবনের হুঁশ ফিরল। সে দেখল তার নিজের অবস্থাও বিধ্বস্ত। শার্টের সব বোতামগুলো খোলা, প্যান্টের বেল্ট অর্ধেক ঝুলে আছে। সে তড়িঘড়ি করে নিজেকে কিছুটা সামলে নিয়ে জহুরার শরীর ঢেকে নিল। জীবন ভাই অনবরত নখ কামড়াচ্ছে, চুল মুঠো করে ধরছে, আবার জহুরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জহুরার তুলতুলে নরম হাতে চুমু খাচ্ছে আর বারবার সরি বলছে। জীবনের হাত কাঁপছে।
যে জুহুরাকে দুনিয়ার সব বিপদ থেকে আগলে রাখতে চেয়েছিল, আজ নিজের পাশবিক জেদের কারণে সেই জুহুরাই মৃত্যুর মতো নিস্তেজ হয়ে পড়ে আছে। জীবনের এখন নিজেকে শেষ করতে মন যাচ্ছে। কোনো মতে নিজেকে ঠিক করে রুম থেকে বের হলো, লক করল বাহির থেকে, হাতে বিন্দু বিন্দু ঘাম, শীত মনেই হচ্ছে না। সবার খাবার টেবিলে তখন উৎসবের আমেজ থাকলেও জীবনের অবয়বে ছিল এক আদিম যুদ্ধের চিহ্ন। ওপরের ঘরে জুহুরার সাথে সেই বেপরোয়া কাণ্ডের পর জীবন যখন নিচে নামল, তার শার্টের ওপরের বোতাম দুটো খোলা ছিল। ঘাড়ের কাছে নখের টাটকা দাগ আর প্যান্টের অর্ধেক লাগানো কালো বেল্টটা তার উশৃঙ্খল অবস্থার সাক্ষ্য দিচ্ছিল। তাড়াতাড়ি করতে গিয়ে এসব হয়েছে। জীবন সোজা কিচেনে গেল, কিছু ফল বের করে কাটতে লাগলো কোনো শব্দ না করে। জীবনের এসব অবস্থা কেউ খেয়াল না করলেও একজন করেছে। অর্পণ খাবার টেবিলে বসেই জীবনকে দেখছিল। তার ঠোঁটের কোণে শয়তানি হাসি তার তীক্ষ্ণ নজরে এড়াল না। সে ফোন বের করে জীবনকে হোয়াটসঅ্যাপ করল। আমার আগে বিয়ে করলে ভালো কথা, বাসরটা অন্তত একসাথে করতে পারতে জীবন। আমি তো তোমারই যমজ ভাই। শার্টের বোতাম খোলা, খামচির দাগ দেখা যায়, বেল্টও পুরো লাগাওনি। ছি, তুমি আমার ভাই হয়ে অশ্লীল কাজ সেরে ফেললে। তওবা তওবা। জীবনের পকেটে ফোনটা টং করে বেজে উঠল। মেসেজটা পড়া মাত্রই জীবনের কান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগল। সবার সামনে নিজেকে সামলাতে না পেরে সে কিচেন থেকে একটা জ্বলন্ত খুন্তি নিয়ে চিৎকার করে ডাইনিংয়ের দিকে ছুটে এলো। অর্পণ, তোমাকে আজ আমি মেরে ফেলব। অর্পণ এক লাফে চেয়ার ছেড়ে দৌড় দিল বাইরের বাগানের দিকে। জীবনও খুন্তি উঁচিয়ে তার পেছনে। বাড়ির সবাই হাঁ করে তাকিয়ে রইল, কেউ কিছুই বুঝল না। অর্পণকে না পেয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। সালমা বেগমের দিকে তাকিয়ে সে ঠান্ডা গলায় বলল, ছোট চাচি, মেয়েকে মনে হয় ঠিকমতো ফলমূল খাওয়ান না, তাই না? শরীর তো একদম লিকলিকে হয়ে গেছে, একটু ধকল ছুঁতে পারে না। সালমা বেগম থতমতো খেয়ে গেলেন। ডাইনিংয়ে বসা রহমান সাহেব আর ইমরান সাহেবও খাওয়া থামিয়ে জীবনের দিকে তাকালেন। জীবন নির্বিকার, কাজে মন দিল। জুহুরার জন্য ফল কাটতে শুরু করল। বেলা বেগম বললেন, বাবা জীবন, তুই খেয়ে নে, জহুরাকেও ডাক। জীবন ফলের প্লেটটা হাতে নিয়ে নির্লিপ্ত স্বরে বলল, আমিও খাবো না, আর জোহরাও না, ওর খাওয়া হয়ে গেছে। সবার মাথার উপর দিয়ে গেল। খাবার টেবিলের থমথমে ভাবটা আরও ঘনীভূত হল। জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা যেন এক একটি রহস্যময় তীরের মতো বিঁধছে। রহমান সাহেব চশমার ফাঁক দিয়ে ছেলের বিধ্বস্ত অবস্থার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে কিছু বলতে চেয়েও থেমে গেলেন। জীবনের ঘাড়ের সেই রক্তবর্ণ নখের দাগ আর অবিন্যস্ত পোশাক যে কোনো স্বাভাবিক পরিস্থিতির কথা বলছে না, তা বাড়ির বড়রা আঁচ করতে পারলেও মুখ ফুটে বলার সাহস পাচ্ছেন না। জীবন ফলের প্লেটটা গুছিয়ে নিয়ে ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। অর্পণ তখন বাগানের এক কোণে দাঁড়িয়ে জোরে জোরে হাঁপাচ্ছে আর জীবনের যাওয়ার পথের দিকে তাকিয়ে দাঁত কিড়মির করছে। সে মেসেজটা দিয়েছিল জীবনকে খ্যাপাতে, কিন্তু জীবনের এমন উগ্র প্রতিক্রিয়া আর চোখে মুখে ফুটে ওঠা সেই জানোয়ার সুলভ হিংস্রতা অর্পণকেও কিছুটা ভাবিয়ে তুলেছে। সে বিড়বিড় করে বলল, ভাই, তুমি একটা চিজ। জীবন ঘরে ঢুকে আবার দরজাটা লক করে দিল। জুহুরা তখনও বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে, তবে তার চোখের পাতা হালকা কাঁপছে, জ্ঞান ফেরার উপক্রম। জীবন প্লেটটা সাইড টেবিলে রেখে জুহুরার পাশে গিয়ে বসল। এবার সে নিজের শার্টের বোতামগুলো ঠিক করে লাগালো, বেল্টটা কষে বাঁধল। জুহুরার ফর্সা গলায় তার নিজের দেওয়া সেই লালচে চিহ্নগুলোর দিকে তাকিয়ে জীবনের মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি হল। একদিকে চরম তৃপ্তি, অন্যদিকে এক অজানা হাহাকার। সে জুহুরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে খুব নিচু স্বরে ডাকল, জহুরা, আয় পিচ্ছি, ওঠ, অনেক নাটক হয়েছে, এবার ফলগুলো খেয়ে নে। শরীরে যা হাল করে রেখেছিস, আমি তো চিন্তায় মেরে ফেলার মতো। জুহুরা ধীরে ধীরে চোখ মেলল। চোখের সামনে জীবনের সেই অন্ধকার অবয়ব আর তীক্ষ্ণ চাহনি দেখা মাত্রই সে এক ঝটকায় উঠে বিছানার কোণে সরে গেল। তার সারা শরীর থরথর করে কাঁপছে, দুই হাতে নিজের ছেঁড়া জামা আঁকড়ে ধরার বৃথা চেষ্টা করছে। জুহুরার চোখে এখন আর ভালোবাসা নেই, আছে এক চরম আতঙ্ক। জীবন ফলের টুকরো একটা কাঁটা চামচে গেঁথে জুহুরার মুখের সামনে ধরল। তার কণ্ঠে সেই চেনা বরফ শীতল আজ্ঞা, খা এটা, শরীর লিকলিকে থাকলে আমার আদর সইবে কি করে, তোকে আরও শক্ত হতে হবে। জুহুরার ডুকরে কেঁদে উঠল। আপনি একটা জানোয়ার জীবন ভাই, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। জীবন অট্ট হাসিতে ফেটে পড়ল।
সেই হাসি সাউন্ডপ্রুফ দেয়ালের ওপাশে যাবার উপায় নেই। সে জহুরার চিবুকটা শক্ত করে ধরে বলল, ক্ষতি করিস নে, তুই যেমন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছিস, এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে। এখন চুপচাপ খা, নয়তো নিচে গিয়ে সবাইকে বলবো যে বাসরটা আমরা 7 দিন আগেই সেরে ফেলেছি। কে বলবো? জহুরা পম কিসে, সে বাচ্চা নাকি? রাগে ছুঁড়ে ফেলল প্লেট। জীবন ভাই হাতটা এগিয়ে দিতেই রাগে এত জোরে একটা কামড় বসালো যা জীবন ভাইয়ের চিন্তার বাহিরে। জহুরার দাঁতের কামড়ে জীবনের হাতের তালুর পাশ থেকে রক্ত ঝরতে শুরু করল, কিন্তু জীবনের মুখে ব্যথার কোনো চিহ্ন নেই, বরং সে এক অদ্ভুত ঘোর লাগা চোখে জহুরার দিকে তাকিয়ে রইল। জহুরার এই অবাধ্যতা আর রাগ তাকে আরও বেশি উন্মাদ করে দিচ্ছে। জহুরা কান্নায় ভেঙে পড়ে হিক্কা তোলে বলতে লাগল,